তখন কোর্ট আপনাকে দুইটা রিলিফ দিবে। একটা হচ্ছে সেটাকে একসেপ্ট করবে যে হ্যাঁ ঠিক আছে আমি শুনানির জন্য এটা নিব, আর দ্বিতীয় যে রিলিফটা দেয় অনেক সময় সেটা বলে যে ঠিক আছে এই যে অর্ডারটা যার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, যার অ্যাকাউন্টে যার কারণে তাদের গোডাউনে তালা মেরে দেওয়া হয়েছে, এইটাকে অবমুক্তি করা হোক, এটাকে খুলে দেওয়া হোক, এইটা নর্মাল প্রসেসে চলবে। এই রিট অ্যাপ্লিকেশনটা সুরাহা না হওয়া পর্যন্ত, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্টে অর্ডার থাকবে। এই যে আপনারা প্রায় শুনেন না স্টে অর্ডার, স্টে অর্ডার, হোয়াট ইজ স্টে অর্ডার? স্টে অর্ডার হচ্ছে ওই যে সরকারের যে আদেশটা আছে সেটা আপাতত স্থগিত থাকবে, তার কার্যক্রম গ্রহণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আমার যে অ্যাপিল এই কার্যক্রমটা অবৈধ এই ব্যাপারে নিষ্পত্তি বা সুরাহা না হওয়া পর্যন্ত। আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি, আপনারা যারা বিশেষ করে প্র্যাকটিক্যাল লেভেলে ট্যাক্সের সাথে আছেন, অনেক সময় আমাদের যারা এই আইন পেশায় থাকে, সবাই না, কিছু কিছু লোক তারা হয়তো অনেক সময় এই ট্যাক্সের জিনিসগুলি না বুঝার কারণে শুধুমাত্র এই রিট পিটিশন ফাইল করে, কিন্তু ওই যে ইম্পাঞ্জের যে অর্ডারটা তার কার্যকারিতা স্টে করানোর জন্য থাকে না, অ্যাপিল করে না, বা অ্যাপিল করলেও শুনানির সময় দেখা যায় যে অপোজিট সাইডে, কারণ গভর্নমেন্টেরও ট্যাক্স কালেকশনের আছে, তখন সরকার পক্ষ থেকে অনেক সময় বলা হয় যে ঠিক আছে আপনি এটা শুনানি করেন, কিন্তু আমার যদি এই অর্ডারটা স্টে থাকে তাহলে তো রেভিনিউ কালেকশন হবে না। তো কোর্ট অনেক সময় জাজমেন্ট দেওয়ার সময় সে এটাকে আমলে নেয় রিট পিটিশন, কিন্তু স্টে অর্ডারটা ইস্যু করে না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা জানেন যে স্টে অর্ডারটা ইস্যু হচ্ছে কিনা, কারণ যদি স্টে অর্ডার ওই মানে ওই কি বলে আদেশের কার্যকারিতা বা যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু খুব একটা বেনিফিট হবে না। এবং আচ্ছা অনেক সময় এই ইদানিং যেটা দেখা যাচ্ছে যে অনেক সময় ব্যবসায়িকরাও ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য এটা এই প্রসেসটাকে অ্যাবিউজ করে। সো এইটার কারণ দেখা যায় যে সরকারের একটা বড় অঙ্কের রাজস্ব ক্ষতি হয়, অন্যদিকে ভালো যারা ব্যবসা করতে চায় তারাও আসলে ব্যবসা বান্ধব পরিবেশ থেকে বঞ্চিত হয়, কারণ আপনার কম্পিটিটর সে 200 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর তারপরে সে বছরের পর বছর এরকম ঘুরায় যাচ্ছে, আর আপনি নিয়মিত ট্যাক্স দিচ্ছেন, তাহলে তো এটা আসলে লেভেল প্লেইং ফিল্ড হলো না। এইগুলো কারণে আজকাল ট্যাক্স কোর্ট যেটা করে যে অনেক সময় ঠিক আছে আমি দিব, যেমন আপনারা সবাই দেখেছেন যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোনের যে কেসটা ছিল বিটিআরসির সাথে পাওনার সঙ্গে, তখন কিন্তু কোর্ট যখন এইটাকে আমলে নেয় রিট পিটিশনটা গ্রামীণ ফোনের, তখন কিন্তু একটা বাধ্যবাধকতা দিয়েছিল 200 কোটি বা কত কোটি টাকা গ্রামীণ ফোনকে দিতে হবে, যেন এমন না হয় কেউ এরকম শুধুমাত্র ওই রিট পিটিশন করে স্টে অর্ডার নিয়ে যুগের পর যুগ পার করে যাবে, সরকারের কোনো রাজস্ব আসবে না। সো সেই জন্য আজকাল কোর্ট ট্যাক্স ভ্যাট ম্যাটারও দেখা যাচ্ছে যেটা করতেছে, বলতেছে যে ঠিক আছে ডিসপিউটেড যে পোর্শন আছে তার একটা পোর্শন তুমি জমা দাও, তারপরে এটা থাকবে। সো যে জিনিসটা বলার উদ্দেশ্য ছিল আপনার অ্যাপিল প্রসেসটা, ফার্স্ট অ্যাপিল, সেকেন্ড অ্যাপিল, থার্ড হচ্ছে রেফারেন্স অ্যাপ্লিকেশন টু দ্য হাইকোর্ট, আর ফোর্থ হচ্ছে হাইকোর্টের যে রেফারেন্স অ্যাপ্লিকেশন হচ্ছে তার এগেইনস্টে অ্যাপিল টু দ্য সুপ্রিম কোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। আপনারা জানেন এই যে আমাদের সুপ্রিম কোর্টের কয়টা ডিভিশন আছে? দুইটা ডিভিশন। কি কি? হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। দুইটা ডিভিশন, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। তো হাইকোর্ট ডিভিশনটা হচ্ছে মেইন কার্যকর যে গ্রহণ করে থাকে, আর অ্যাপিলেট ডিভিশন হচ্ছে আসলে মানে হাইকোর্ট ডিভিশনের রায়গুলোকে আবার যদি রিভিউ এর প্রয়োজন হয়, অ্যাপিল হয়, তাহলে সেটাকে সুরাই করবে নর্মালি। সেই জন্য হাইকোর্টের এবং হাইকোর্ট ডিভিশনের কার্যক্রমের মধ্যে দুই ধরনের কার্যক্রম আসে, একটা আসে বিভিন্ন প্রসেস থেকে হাইকোর্টের সরাসরি কি বলবো ইন্টারভেনশনের জন্য, এটা আইনি প্রক্রিয়ায় আসতে পারে, যে বিভিন্ন আইনের যেভাবে বলা আছে যে এখানে হাইকোর্ট ডিভিশনে আপনি অ্যাপিল প্রসেসে যাবেন অথবা রেফারেন্স অ্যাপ্লিকেশন করবেন। আর একটা প্রসেস যেটা সেটা হচ্ছে অনেক সময় সুও মোটো,
আপনারা দেখেন অনেক সময় হাইকোর্টে তাই না সুও মোটো, এটা এই ক্ষমতাও হাইকোর্টের আছে, হাইকোর্ট ডিভিশনের হাইকোর্ট এটা সুও মোটো নিতে পারে। আচ্ছা, এতগুলি কথা পরিপ্রেক্ষিত যেটা মানে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা আমি একটা কথা বলেছিলাম যে অ্যাপিল প্রসেসের ইন্ডিপেন্ডেন্ট এবং কোন আইনের কার্যকারিতা গ্রহণযোগ্যতার একটা বড় মাপকাঠি হচ্ছে সেই আইনে এই অ্যাপিল প্রসেসটা কতটুকু স্বাধীন। অ্যাপিল প্রসেস থেকেও বড় হচ্ছে গ্রিভান্সেস অ্যাড্রেস প্রসেস। গ্রিভান্সেস মানে বুঝেন, মানে গ্রিভান্সেস এর বাংলার কি হবে, ওই সংক্ষুব্ধ বলে না, মানে কোনো কারণে কেউ যদি সংক্ষুব্ধ হয়, অর্থাৎ মানে কোনো কারণে আপনি এটা মানলেন না বা আপনার এটা মনে করছেন যে ফেয়ার হয়নি, তখন যে প্রসেসের মাধ্যমে এটাকে রিড্রেস করা হয় সেটা সেই প্রসেসটা কতটুকু স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি এখন দেখি আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের এই যে 4টা স্টেজের কথা বলা হলো তাই না, 2টা অ্যাপিল টু দ্য কমিশনার, অ্যাপিল টু দ্য অ্যাপিলেট ট্রাইব্যুনাল, থার্ড হচ্ছে এক্সকিউজ মি হাইকোর্ট ডিভিশনে রেফারেন্স অ্যাপ্লিকেশন, ফোর্থ হচ্ছে তার এগেইনস্টে সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল করা। এই যে 4টা যে প্রসেস আছে এর মধ্যে কোন প্রসেসগুলো ইন্ডিপেন্ডেন্ট? প্রথম 2টা প্রসেস তো কোয়াসি জুডিশিয়ারি, এগুলি তো আংশিক আইন, পূর্ণাঙ্গ আইন নয়, এবং পরবর্তী 2টা পূর্ণাঙ্গ আইন এবং ওখানেই পূর্ণাঙ্গ স্বাধীনতা ভোগ করা যায়। স্যার আর কেউ বলেন একটু। স্যার প্রথমটাই কোয়াজি জুডিশিয়াল, কিন্তু ট্রাইব্যুনালটা স্যার জুডিশিয়াল। প্রথমটা কি? কোয়াজি জুডিশিয়াল। আচ্ছা, কোয়াজি জুডিশিয়াল, আর পরেরটা ট্রাইব্যুনাল ফুল জুডিশিয়াল। আচ্ছা, প্রথমটা যে কোয়াজি জুডিশিয়াল বললেন এটার বেসিসটা কি, কোন বেসিসে আপনি বলছেন এটা কোয়াজি জুডিশিয়াল? বলেন না, ভালো, আপনি একটা ভালো পয়েন্ট করছেন, এটাকে আমি আরেকটু এলাবোরেট করব। এরা তো জেল জরিমানা দিয়ে আটকে রাখতে পারে না, তাই এটা হচ্ছে ওই আইনের গণ্ডির বাইরে এসে যেতে পারতেছে না স্যার। ওই আইনে যেই পরিমাণ লিমিটেশন দেওয়া আছে ওই আইনের ওই লিমিটেশনের ভিতরে থাকতে হবে, এর বাইরে কোনো সিদ্ধান্ত, কোনো বিচারাদেশ দেওয়ার ক্ষমতা এই আইনের বাইরে নাই ওই বিচারকদের। মানে যারা এইটার বিচারাদেশ দিবে তাদের ওই আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। অতএব এটাকে কোয়াসি বলা হয় আংশিক, এটা পূর্ণাঙ্গ ভাবে আইনটা প্রণীত, মানে আইনটা ইন্ডিপেন্ডেন্ট না, বিচারাদেশটা ইন্ডিপেন্ডেন্ট না। ইনকাম ট্যাক্স অথরিটি বলতে কি বুঝেন আপনারা? ইনকাম ট্যাক্স অথরিটি বলতে কি বুঝেন? ইনকাম ট্যাক্স অথরিটি যারা মানে সরকারের এই ট্যাক্স কালেকশনের সাথে জড়িত বা প্ল্যানিং এর সাথে জড়িত, সরকারের ট্যাক্স ইমপ্লিমেন্টের সাথে জড়িত, এই সমস্ত বডিকে আমরা একসাথে ইনকাম ট্যাক্স অথরিটি। এই ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস উনি কি ইনকাম ট্যাক্স অথরিটি অংশ? জি স্যার। আচ্ছা, উনি ইনকাম ট্যাক্স অথরিটি। ওকে, ট্যাক্স কমিশনার স্যার কমিশনার মেম্বার থেকে শুরু করে মানে সবাই। আপনি থামেন না ভাই, আপনি তো বুঝলে সুইচ অফ করে চলে যান। আচ্ছা, কমিশনার ট্যাক্সেস? জি স্যার, অথরিটি। ওকে, কমিশনার ট্যাক্সেস অ্যাপিল? অথরিটি স্যার। মেম্বার ট্রাইব্যুনাল? মেম্বার ট্রাইব্যুনাল স্যার ইয়ার ট্যাক্সের আন্ডারে হলে উনি অথরিটি।
আন্দাজে বলতেছেন নাকি মানে ব্যাকগ্রাউন্ড দেখে মনে আছে আপনার বা জানা আছে? এটা সেকশন 3 তে আছে আর কি। ইনকাম ট্যাক্স অথরিটি বলতে চিফ কমিশনার অফ ট্যাক্সেস, ডাইরেক্টর জেনারেল অফ ইন্সপেক্টর। ট্যাক্স অথরিটি স্যার একটা লিস্ট আছে তো। সেখানে সেকশন 3 আছে। সেখানে কি রাখেন, সেখানে কি মেম্বার ট্রাইব্যুনাল আছে? আপিলেট ট্রাইব্যুনাল আজকে যে দেখে নিবেন, নাইলে বই সামনে থাকলে একটু দেখেন ভালো করে। না, নাই স্যার, নাই স্যার। শোনেন, সেকশন এই জন্যই তো মানে ডেপথে আসলে বাংলাদেশে পড়াশোনার সুযোগ নাই, দরকারও হয় না, কারণ ওই এত ডেপথে যাওয়ার সময় কার লোকজনের। সেকশন 3 তে যে ইনকাম ট্যাক্স অথরিটি ডেফিনেশন আছে, সেখানে আপনি দেখবেন কমিশনার ট্যাক্সেস অ্যাপিল আছে। হ্যাঁ, কমিশনার ট্যাক্সেস অ্যাপিল আছে স্যার। হ্যাঁ, সো হি ইজ ইনকাম ট্যাক্স অথরিটি and he or she is also performing the role of appeal commissioner. So this appeal is not quasi judicial. ঠিক আছে, neither judicial nor quasi judicial, কারণ ডাইরেক্ট আন্ডার অথরিটি তাকে। এবং সেকশন 4 যদি দেখেন আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে, তার অ্যাপয়েন্টমেন্ট গুলো যদি দেখেন, তাকে কে অ্যাপয়েন্টমেন্ট দিবে, কিভাবে দিবে? দ্য বোর্ড মে অ্যাপয়েন্ট, ঠিক আছে, বোর্ডের কাছে ক্ষমতাটা দেওয়া আছে এই, এবং তার মধ্যে কমিশনের অ্যাপিলও আছে। সো হায়ারিং, ফায়ারিং, তার যে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, এই সব কিছুই বোর্ড কর্তৃক নির্ধারিত হবে। সুতরাং এবং সেই জন্যই তার ইন্ডিপেন্ডেন্স হিসেবে যদি আপনি ধরেন, এই ইন্ডিপেন্ডেন্সটাকে 0 ধরা হবে। অ্যাপিল কমিশনারের যদি আমি ইন্ডিপেন্ডেন্স পার্সপেক্টিভ থেকে বলি, আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স 2 রকম, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স। একটা হচ্ছে কি আমার কিন্তু একটা এরিয়া এথিক্সও থাকবে, যেটা আমি হয়তো নেক্সট ক্লাসে আরেকটু এলাবোরেট করব। আপনারা যেহেতু একটা প্রফেশনাল ডিগ্রি পাচ্ছেন বা একটা মানে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি পাচ্ছেন, আজকাল জানেন যে সিলেবাসের বিভিন্ন সাবজেক্টের একটা কোর এরিয়া হচ্ছে এথিক্স। এই এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইন্ডিপেন্ডেন্স ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। আমি স্বাধীনভাবে আমার মেধা দক্ষতা অ্যাপ্লাই করব। সো এই ইন্ডিপেন্ডেন্সটা 2 রকম হয়, ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স। ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড হচ্ছে আমি কাজ করার সময় আমি স্বাধীনভাবে আমার মেধা দক্ষতা এবং আমার ইম্পার্শিয়ালিটিটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড। এটা বাইরের লোক হয়তো দেখবে না অনেক সময়। আচ্ছা, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাইরের লোক আমাকে কিভাবে দেখছে। ঠিক আছে, বাইরের লোক আমাকে কিভাবে দেখছে। সো আমি বলছি ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্সের পার্সপেক্টিভ থেকে, ইন্ডিপেন্ডেন্স অফ মাইন্ড না। বাংলাদেশের অনেক অ্যাপিলেট কমিশনার আছে, আমি একজনকে দেখেছিলাম, হি ইজ মানে শুধু অ্যাপিলেট না, ডিসিটি, আমার দেখা একজন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ছিলেন, উনি বললেন যে দেখে মানে উনি এসএসসির ফেভারে ডিসফেভারে না, একদম যেটা বাস্তব যেভাবে সেভাবে অ্যাসেসমেন্ট করছে, এবং এইখানে একটা বড় অ্যামাউন্টের রেভিনিউ লস হয়েছে, যার ফলে এনবিআর এর দি দেন চেয়ারম্যান তাকে এই ডিসেম্বরের মাঝামাঝি সময়ে, তার তখন 2 মাসের বাচ্চা মনে হয়, তাকে সহ ট্রান্সফার করে একটা উত্তরবঙ্গে পাঠাই দিয়েছিলেন। যে কেন সে এরকম একটা স্টেপ নিল, যে যেখানে আমাদের সরকারের বা এনবিআর এর রাজস্ব কমে গেল, অথচ হিজ স্টেপ ওয়াজ অ্যাকর্ডিং টু দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। উনি পরবর্তীতে আমার সাথে কথায় কথায় এই প্রসঙ্গ আসলো, মানে আমি ওই সময় জানতাম না, এমনি পরিচয়। তো তখন উনি বললেন যে দেখেন এই বিষয়টা ছিল, এখানে আমি কিভাবে একটা করতে পারি, আমার তো আইন মানতে হবে। সো এরকম আছে বিভিন্ন যারা একেবারেই মানে যেটা রাইট ডিসিশন সেটাই দিবে, কিন্তু
ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্সের কথা আসছে। সেখানে মানুষ কি মনে করবে, বলবে যে ও আচ্ছা এনবিআর এর একজন অথরিটি আন্ডারে উনি চাকরি করতেছেন, তাকে রিপোর্ট করতেছেন, উনি কি আর এনবিআর এর অর্ডারের এগেইনস্টে অর্ডার দিবে, এরকম কিন্তু একটা ধারণা আসবে। সো দ্যাট ইজ ওয়াই এই কমিশনার ট্যাক্সেস অ্যাপিলকে যদিও অ্যাপিল করেন, উনি যদি একেবারে যুক্তিসঙ্গত ভাবে ন্যায়সঙ্গত ভাবেও যদি অ্যাপিল ডিসপোজ করেন, তবুও এটাকে ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স এর পার্সপেক্টিভ থেকে এটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরা হবে না, এবং এটাকে কোয়াজি জুডিশিয়ালও বলা যাবে না। ওকে, কথাটা কি ঠিক হলো স্যার? কেন? আর যেটা বলছেন সেটা ঠিকই আছে নজরুল ভাই। না তবু আরেকটু বুঝি। নজরুল সাহেব, আপনি একটু পড়াশোনা করে তারপরে নেক্সট টাইম এটা করবেন। না স্যার, আমি আরেকটু বুঝার জন্য স্যার আপনার কাছে সেই জন্য আপনার বুঝার বেনিফিট হবে। আপনি যদি এই সেকশন গুলোকে একটু পড়ে নেন ভালো করে, 3, 4 এবং এর পরের সেকশন 11টা, 11, 12, 13, এইগুলো যদি একটু পড়লে তখন কিন্তু এটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনারা যেহেতু এক্সপিরিয়েন্স প্র্যাকটিশনার, আপনাদের জন্য এটা ফলো করা ইজিয়ার হবে। আমি কিন্তু এটা জুনিয়র যারা তাদেরকে খুব বেশি বলবো না, কারণ তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, তো তারা এটা একটু কনফিউজ করে ফেলবে। বাট আপনাদের মতো লোক আমি মনে করি আপনাদের এগুলো একটু পড়া উচিত, এই 3, 4, 11, 12, 13, কারণ এগুলি প্র্যাকটিস হয় না আজকাল। কেউ ইভেন ইন্ডিয়ার অনেক মানে হর্তাকর্তা তারাও আসলে ওই ডেপথে যান না। সো আচ্ছা, আমি যেটা বলতেছি আগে শেষ করি, তারপরে আপনাদের সব প্রশ্ন নিব, কোনো অসুবিধা নেই। আই অলওয়েজ এনজয় ডিবেট, কারণ এটাতে আমারও কনসেপশন অনেক সময় ক্লিয়ার হতে পারে। সো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব এই ব্যাপারে, যারা আরো একটু পড়তে চান, সেকশন 3, 4, 5, 6 এইগুলো একটু আপনারা পড়বেন। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট সেকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন এনবিআর এর অথরিটিটা বোঝার জন্য। সো এই জন্য আমি বলছি ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্স এর পার্সপেক্টিভ থেকে বাইরের লোক যে এনবিআর সম্বন্ধে জানে না, যে এনবিআর এর লোককে চিনে না, সে যখন দেখবে যে কমিশনার অ্যাপিল তাকে এনবিআর থেকে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, ট্রান্সফার করা হয়, সবকিছু আমি উনি এনবিআর এর আরেক কমিশনারের অর্ডারের এগেইনস্টে বা ডিসিপির অর্ডারের এগেইনস্টে ডিসিশন দিবে, এইটা নিয়ে হয়তো মানুষের মনে প্রশ্ন আসতে পারে। সো এই জন্য এইটাকে ধরা মানে কোয়াজি জুডিশিয়ালও ধরা হবে না, এইটাকে ইন্ডিপেন্ডেন্টও ধরা হবে না। এখন আসেন সেকেন্ড স্টেজ, সেকশন 11, এস্টাবলিশমেন্ট অফ অ্যাপিলেট ট্রাইব্যুনাল। এখন এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের আপনি যদি কনস্টিটিউশনটা দেখেন কিভাবে এটাকে ক্রিয়েট করা হয়েছে, আমাদের এই যেটা বলেছি যে যখন 1984 এর লটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের, এটা অত্যন্ত একটা ভেরি জুডিশিয়াল একটা ল। এটাকে বিভিন্ন রকমের ঘষা মাজা মানে কাট ছাট করে এটাকে একেবারে মানে ট্রু স্পিরিটটাই অনেকাংশে ডাইলিউট হয়ে গেছে। আপনি যদি দেখেন establishment of appellate tribunal. For the purpose of exercising the functions of the appellate tribunal under this ordinance, the government shall establish a Texas appellate tribunal consisting of a president and such other, within bracket chilo একটা term, judicial and accountant members as the government may from time to time appoint. কিন্তু 2002 সালে এই জুডিশিয়াল এন্ড অ্যাকাউন্টেন্ট কথাটা ডিলিট হয়ে গেছে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স থেকে। আচ্ছা, এবং এই জুডিশিয়াল মেম্বারের একটা ডেফিনেশনও ছিল সেখানে। আচ্ছা, এরপরে সেকশন 3 সাবসেকশন 3 তে স্যার শোনা যাচ্ছে না, সম্ভবত ডিসকানেক্ট হয়েছে।
না আমি আসছি সরি একটু ইয়ে হয়ে গেছিল। হ্যাঁ, এখন ঠিক আছে, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সেকশন 11 আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যখন নতুন তৈরি করা হয়, মানে ইয়ে হয়, তখন এই প্রভিশনটা ছিল গভর্নমেন্ট একটা ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল এস্টাবলিশ করবে, যেখানে একজন প্রেসিডেন্ট হবে এবং আদার জুডিশিয়াল এন্ড অ্যাকাউন্টেন্ট মেম্বার্স হবে ফ্রম টাইম টু টাইম। আচ্ছা, এরপরে এইটাকে যদি আপনারা দেখেন পরবর্তীতে কি রকম চেঞ্জেস গুলো হয়েছে, সেখানে তখন আপনি দেখবেন যে জুডিশিয়াল এবং অ্যাকাউন্টেন্ট মেম্বারটাকে এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে 2002 পরবর্তীতে 3 তে ওই পার্সন শুধু রয়ে গেছে, মানে মেম্বার রয়ে গেছে। আচ্ছা, এই মেম্বারের ডেফিনেশনে সেকশন 3 তে এসে সাবসেকশন 3 তে এসে অনেকগুলো ক্রাইটেরিয়া বলা আছে। এ পার্সন শ্যাল নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ মেম্বার অফ দ্য ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল আনলেস he or is a member of the board or he was a commissioner of taxes, he is a commissioner of taxes having at least 1 year experience, he is a chartered accountant and practiced professionally for no less than 8 years, he is a cost management accountant, he is an income tax practitioner, he is a professional legislative expert, এরকম অনেকগুলো বলা আছে। আচ্ছা, তারপরে সাবসেকশন 4 এ বলা আছে the government shall appoint one of the members of the appellate tribunal to be the president thereof. এরপরে দেখেন একটা অ্যামেন্ডমেন্ট আসছে 2010 এ। 2096 এর আইনে ছিল প্রেসিডেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের আইনে দেখেন কিভাবে কাটা ছাটা হয়েছে, এবং আপনারা তখনই আপনি বুঝে যাবেন, আপনারা দু একজন যে আমার কথা আমি বিশেষ করে নন জুডিশিয়াল বলায় কেন ই করছেন এখন বুঝবেন আপনারা। দেখেন 4 এ বলা আছে the government shall appoint one of the members of the appellate tribunal to be the president thereof. এই পর্যন্তই ছিল, কে একজন প্রেসিডেন্ট হবে। পরবর্তীতে 2010 এ আনা হয়েছে এই প্রেসিডেন্ট কে হবে সেটা ডিফাইন করে দেওয়া হয়েছে, বাইরের কেউ হবে না। যেমন মনে করেন এই 3 এ বলা আছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আইটিপি, প্রফেশনাল লেজিসলেটিভ এক্সপার্ট, অ্যাডভোকেট, এরাও হইতে পারবে ট্রাইব্যুনালের মেম্বার, অর্থাৎ আউটসাইড মেম্বার, হ্যাঁ, এনবিআর এর বাইরে, এবং তারা প্রেসিডেন্টও হতে পারতো, এটাই ক্ষমতা দেওয়া ছিল। অ্যামেন্ডমেন্টটা কি আনা হয়েছে? প্রেসিডেন্ট thereof, দেখেন এইখান থেকে, who is a member of the board or holds the current charge of a member of the board, অর্থাৎ এখানে এনবিআর রেস্ট্রিক্ট করে দিল যে প্রেসিডেন্ট যে হবে সে বোর্ডের মেম্বার, এনবিআর এর লোক হতে হবে, এনবিআর এর বাইরে লোক হতে পারবে না। আমরা যদি এখন মানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক থেকে দেখি, অ্যাপিলেট ট্রাইব্যুনাল হচ্ছে কোয়াসি জুডিশিয়াল একটা বডি, কমিশনার অ্যাপিল না। কমিশনার অ্যাপিল ইজ নট এ কোয়াসি জুডিশিয়াল, বাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল ইজ এ কোয়াসি জুডিশিয়াল বডি। এইটার স্ট্রাকচারটা কিন্তু ওইভাবেই করা হয়েছে। কেন কোয়াসি জুডিশিয়াল? জাজমেন্টের সবচেয়ে ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া কি একজন জাজের? দ্য জাজ মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে জাজের একটা ফান্ডামেন্টাল ক্রাইটেরিয়া। জাজ মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, কারণ সে যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে সে অনেক সময় ইম্পার্শিয়ালও হতে পারবে না। So in order to maintain the impartiality, তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, অর্থাৎ কেউ তাকে ডিকটেট করতে পারবে না। এবং আমাদের এই অ্যাপিলেট ট্রাইব্যুনালের কম্পোজিশনে যেহেতু আউটসাইডারের আসার একটা সুযোগ আছে এবং সে প্রেসিডেন্ট হওয়ারও সুযোগ আছে, ধরে নেওয়া হচ্ছে একজন দুইজনের মেম্বার যদি থাকে, একজন এনবিআর থেকে আসলো আর একজন বাইরে থেকে আসলো, তখন ওই ব্যক্তি বাইরে থেকে যে আসবে সে এনবিআর এর কাছে জবাবদিহি করতে বাধ্য না যে ট্যাক্স কালেকশন বেশি হলো না কম হলো। আমি যদি মনে করেন থাকি বা আপনারা কেউ যদি থাকেন,
আপনার নিজস্ব ব্যবসা আছে, নিজস্ব প্রফেশন আছে, আপনি এনবিআর এর কে কেন জবাবদিহি করবেন? আপনি জবাবদিহি করবেন আপনি যে আইনের অধীনে আপনাকে অ্যাপিলেট ট্রাইব্যুনালে মেম্বার করা হয়েছে, সে আইনের আপনার ব্যত্যয় হচ্ছে কিনা এটা দেখবেন আপনি, এবং আইনের প্রতিপালন হচ্ছে কিনা। সো এই জন্য এটাকে বলা হয় কোয়াসি জুডিশিয়াল, on the basis that the tribunal consists of at least one external member. এখন যেটা হচ্ছে, আনফরচুনেটলি অর ফরচুনেটলি হোয়াট এভার, এখন ট্রাইব্যুনালে এক্সটার্নাল মেম্বার নাই, যারা আছেন তারা এনবিআর এরই মেম্বার, এবং তাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল এনবিআর চেয়ারম্যান কর্তৃক হচ্ছে। সুতরাং আইনের পরিভাষায় অথবা ইন্ডিপেন্ডেন্স অফ অ্যাপিয়ারেন্সের পার্সপেক্টিভে এইটাকে ফুল ইন্ডিপেন্ডেন্ট ধরা ভেরি ডিফিকাল্ট হবে, বাট structurally it is still a quasi judicial. So এই লেভেলটাকেও আমরা বলতে পারবো না দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি। আমাদের যেই মানে প্রপার যদি আপনি জুডিশিয়াল অ্যাপ্লিকেশন বলেন, তাহলে এইটাকে পরিপূর্ণ ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে না এই অ্যাপিল প্রসেসটাকে। অথচ আমাদের আইনের যে স্পিরিট ছিল, আইনের স্পিরিট 1984 সালের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের, যে এই যে ফার্স্ট অ্যাপিলটা ঠিক আছে এটা এনবিআর এর ইয়েতেই হবে, কিন্তু সেকেন্ড অ্যাপিল যেটা হবে অ্যাপিলেট ট্রাইব্যুনাল, ইট শুড বি জুডিশিয়াল প্রসেস, ইট শুড বি ইন্ডিপেন্ডেন্ট। আনফরচুনেটলি এইটা এখন আর ওই স্টেজে কম্পোজিশনের কারণে আর ওইটা নাই, এবং সেই জন্যই যেটা হচ্ছে রেমেডি কোথায় খোঁজা হচ্ছে, কারণ আপনি জানতেছেন অ্যাপিলেট ট্রাইব্যুনাল অ্যাপিলেট কমিশনারের এখানে তো হওয়ার চান্স খুব কম, কারণ উনি তো ইনকাম ট্যাক্স অথরিটি। সো অথরিটির সাথে অথরিটি কেমনে কন্ট্রাডিক্ট হবে? সেকেন্ড অপশন হচ্ছে ট্রাইব্যুনাল। সেই জন্য আমাদের আইনটা ওইভাবেই করা হয়েছিল যে ট্রাইব্যুনাল যেন একটা কোয়াজি জুডিশিয়াল অ্যাক্টিভিটিস অ্যাপ্লাই করতে পারে, তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি এটাকে ডিসপোজ করতে পারে উইদাউট এনি ফিয়ার অর ফেভার। যেহেতু এইভাবে আর কম্পোজিশন হচ্ছে না, এইভাবে কাজ হচ্ছে না, যার ফলে আমরা আলটিমেটলি রেমেডি খোঁজার জন্য চলে যাচ্ছি থার্ড প্রসেসে, রেফারেন্স অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছে। এবং আপনি যদি দেখেন আমাদের এই ইনকাম ট্যাক্স যে বিভিন্ন লিটিগেশন গুলো হয়, রেফারেন্স অ্যাপ্লিকেশন হাইকোর্টে যায়, তার অনেক অংশ জুড়েই আসলে ট্রু সেন্সে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাপিলের বক্তব্য, সেটা আসলে রেফারেন্স মানে পয়েন্ট অফ ল থাকে না। কারণ পয়েন্ট অফ ল দেওয়ার মতো ওইখানে খুব কম জিনিসই থাকে। আসল যে জিনিস থাকে গ্রিভান্সেস যেগুলো থাকে, সেটা হচ্ছে সংক্ষুব্ধ যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে অ্যাপিল অর্ডার গুলো। সো আমি বলবো যে আমাদের ট্যাক্স স্ট্রাকচারে ট্যাক্স অ্যাপিলেট ট্রাইব্যুনাল কে স্ট্রাকচার করা হয়েছিল কোয়াজি জুডিশিয়াল হিসেবে, একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যে একটা অ্যাপিল প্রসেসকে ডিসপোজ করতে পারবে। বাট বিকজ অফ দ্য কারেন্ট কম্পোজিশন এটা অনেকাংশেই আর ইন্ডিপেন্ডেন্ট হিসেবে কনসিডার করা যাবে না। সেই জন্যই এখন যদি আপনি ট্রু সেন্সে ইন্ডিপেন্ডেন্ট ইতে যান, তাহলে আপনাকে রেফারেন্স অ্যাপ্লিকেশন এবং সুপ্রিম কোর্ট, এটা হচ্ছে ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। এখন বললেন আপনাদের প্রশ্ন। এখন আমি আপনাদের দ্বিমত সহমত স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওইটা একটু ডিফারেন্ট স্যার। স্যার আপনি মিউট স্যার।
ও থ্যাংক ইউ, হ্যাঁ বলেন। স্যার আমি 17, 18, 18, 19 এবং 19, 20 3 বছরের রিটার্ন জমা দিয়েছি। এখন 17, 18 আপিল বা ট্রাইব্যুনালে যে অর্ডারটা দিল 156 এ, সেখানে সেল 1 কোটি বেশি দেখানো হয়েছে, যার কারণে ট্যাক্সও বেশি হয়েছে। এখন আমি 20-21-এ এটা কিভাবে অ্যাডজাস্ট করব, এই এই বিষয়টা স্যার একটু বাইরে ছিল স্যার কোশ্চেন। আমি বুঝলাম না আপনার আগের বছরে আপনি যে রেভিনিউ দেখিয়েছেন, সেলস দেখিয়েছেন, 17, 18, জি স্যার, 17, 18 কর বছর। যে বছরের হিসাবে তো আমার এত ইয়ে নেই। আপনার মানে আগে কনসেপ্টটা কি এটা আগে আপনি কোনো এক আগের বছরে আপনি যে রেভিনিউ বা সেলস দেখিয়েছেন, ট্যাক্স অথরিটি সেটা মানেনি, তার থেকে বেশি সেলস ধরে অ্যাসেসমেন্ট করেছে। জি স্যার। আচ্ছা, আপনি কি সেটার এগেইনস্টে অ্যাপিল করেছেন? জি স্যার। অ্যাপিলে কি আপনার ফেভারে আসছে নাকি ট্যাক্স অথরিটি ডিসিশনটাকেই রাখা হয়েছে? স্যার ডিজেলও করা হয়েছে, মানে 1 কোটি বেশি ই করে আর কি রায়টা দেওয়া হয়েছে, 1 কোটি সেল বেশি হিসেবে। আচ্ছা, এখন যেটা অনেক সময় আমরা বুঝি না সেটা হচ্ছে প্রসেসটা কি। দেখেন, আপনি যখন অ্যাপিল করবেন, মনে করেন আপনি ফার্স্ট অ্যাপিল করলেন টু দ্য অ্যাপিলেট কমিশনার, উনি একটা ডিসিশন দিলেন ডিসিটির যে অ্যাসেসমেন্ট তার এগেইনস্টে, উনি একটা, আপনি যখন অ্যাপিল করলেন উনি একটা ডিসিশন দিলেন। নিয়ম হচ্ছে এই ডিসিশনটা ডিসিটির কাছে চলে যাবে, এই ডিসিশনের বেসিসে ডিসিটি একটা রিভাইজ অ্যাসেসমেন্ট করবে। জি স্যার। আচ্ছা, ওই রিভাইজ অ্যাসেসমেন্ট ওই বছরের জন্যই হবে, এটা হয়তো 2 বছর পরে হতে পারে, কিন্তু ওই অর্থ বছরের জন্য। ওই অ্যাসেসমেন্ট, রিভাইজ অ্যাসেসমেন্টের বিরুদ্ধে যদি আপনার আবার বক্তব্য থাকে, তাহলে আপনি আবার অ্যাপিল করবেন ট্রাইব্যুনালে। জি স্যার। তখন আপনি অ্যাকচুয়ালি অ্যাপিলটা করছেন কমিশনের অ্যাপিলের ডিসিশনের বিরুদ্ধেই, কিন্তু কমিশনের অ্যাপিল তো ডিসিশন দিয়ে দিল, এটাকে এক্সিকিউট করছে ডিসিটি। সো ডিসিটির কাছ থেকে অ্যাসেসমেন্টটা পেয়ে আপনি অ্যাপিল করলেন আবার ট্রাইব্যুনালে, সেম জিনিস হবে। ট্রাইব্যুনালের রায়টা আবার ডিসিটির কাছেই আসবে, ওইটার বেসিসে ডিসিটি আবার রিভাইজ অ্যাসেসমেন্ট করবে। এখন এই রিভাইজ অ্যাসেসমেন্টে ট্রাইব্যুনালের যে অর্ডার সেটা রিফ্লেকশন আসবে। কোনো কারণে ট্রাইব্যুনালের যে অর্ডার 1 কোটি টাকা কম ডিসিটির অ্যাসেসমেন্ট থেকে 1 কোটি টাকা কম রেভিনিউ দেখিয়ে যদি ট্রাইব্যুনাল অর্ডার দিয়ে থাকে, এবং আপনি যদি মনে করেন যে না এটা আসলে ঠিক হয়নি, তখন আপনার রেমেডি হচ্ছে আবার ওই যে হাইকোর্টে রেফারেন্স অ্যাপ্লিকেশন করা, যে আমি মানে ট্রাইব্যুনাল এইভাবে আমার কনসিডার, মানে ডিসিটি মেইন তো হচ্ছে অর্ডারটা হচ্ছে আপনার অ্যাপিলটা হচ্ছে ডিসিটির কার্যক্রমের বিষয়ে, যে ডিসিটি যে এটা ডিসঅ্যালাউ করেছে, এই ডিসঅ্যালাউ করার কোনো এখতিয়ার নাই, কারণ সেকশন 35 অনুযায়ী ডিসিটি কে প্রুফ করতে হবে আমার অ্যাকাউন্টসে কি ভুল আছে, কোথায় থেকে সে এই ফিগার পেলো, যেটাকে ট্রাইব্যুনালও এই জিনিসটাকে কনসিডার করেনি। সো দেয়ার ইজ এ পয়েন্ট অফ ল দ্যাট হোয়াই দ্য ট্রাইব্যুনাল হ্যাজ নট কনসিডার্ড দিস ম্যাটার। সো আপনি তখন হাইকোর্টে যাবেন। স্যার আমি ট্রাইব্যুনালে অর্ডারটা মেনে নিয়েছি, এরপরে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে 3 বছর পরে কিভাবে আমি সেলটা অ্যাডজাস্ট করব, বা যে ট্যাক্সটা বেশি দিলাম সেটা অ্যাডজাস্ট করব? না, ট্যাক্স কি আপনি বেশি দিলেন না কম দিলেন? স্যার বেশি দিলাম। আপনি যে বেশি দিছেন, ট্রাইব্যুনালের রেজাল্ট কি আপনার ফেভারে আসছে? স্যার না স্যার, আমার ফেভারে আসেনি, মানে সেল একটু বাড়ায় দেওয়া হয়েছে, ফুল ফেভারে আসেনি। তাহলে তো আপনাকে আরো ট্যাক্স দিতে হবে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সো সেই ডিমান্ডটা এখন ডিসিটি আপনার কাছে করবে যে আমাকে এই টাকাটা দাও। সেই ডিমান্ডটা আমি দিয়েও দিলাম, কিন্তু হ্যাঁ, পরবর্তী অ্যাডজাস্ট করবো কিভাবে? না, আর তো অ্যাডজাস্ট করার কিছু নাই, এটা তো আপনার আগের 2-3 বছর আগের। আপনি এখন যে ট্যাক্সটা দিলেন সেই ট্যাক্সটা তো আপনি এই বছরের জন্য দিচ্ছেন না, আপনি দিচ্ছেন 3 বছর আগের জন্য। তো আপনার এইটা হচ্ছে প্রায়র ইয়ারের ট্যাক্স, এটা তো বেনিফিট আর আপনি এখন পাবেন না, কারণ আপনাকে তো দিতে হচ্ছে 3 বছর আগের হিসাবে এটা ট্যাক্স দিবেন। আচ্ছা স্যার, এটা স্যার তাহলে অ্যাকাউন্টসে কোনো ইমপ্লিকেশন নেই? আচ্ছা, এখন আসেন আপনার অ্যাকাউন্টিং ইস্যু। অ্যাকাউন্টিং এ কি হবে? অ্যাকাউন্টসে অবশ্যই এটা দেখাইতে হবে। অ্যাকাউন্টসে যেটা আপনি করবেন, আপনাকে কারেন্ট ইয়ারের ইনকাম ট্যাক্স এক্সপেন্স হিসাবে দেখাবেন, কিন্তু আপনি দেখবেন IAS 12 এ বলা আছে যে আপনার যে কারেন্ট ইয়ারে যে ইনকাম ট্যাক্সটা চার্জ করবেন তার মধ্যে কতটুকু এই বছরের জন্য, কতটুকু আগের বছরের সংশ্লিষ্ট। সো আপনি যখন এই বছরের প্রফিট এন্ড লসে ইনকাম ট্যাক্স এক্সপেন্স হিসেবে দেখাবেন, তখন আপনার এই বছরের যেটা নরমাল ট্যাক্স আসে সেটা দেখাবেন, প্লাস আপনি দেখাবেন প্রায়র ইয়ার ট্যাক্স পেমেন্ট।
ওই 1 কোটি টাকার উপর যেটা আসবে সেটা দুইটা দেখায় আপনাকে প্রফিট এন্ড লসে দেখাইতে হবে। জি স্যার, এই কোশ্চেনটাই ছিল। ওকে, সো থ্যাংক ইউ এটা স্যার। আপনার অ্যাকাউন্টিং কোশ্চেন মোর অফ এ। সো হ্যাঁ, জি স্যার। আপনাকে প্রফিট এন্ড লসে আপনাকে এটাকে দেখাইতে হবে, বাট এই বছরে নাইলে মিসলিডিং হয়ে যাবে, এই বছরে এত ট্যাক্স কেন আসলো। সো আপনি তখন এটাকে স্প্লিট করে দিতে পারেন নোটসে যে এই বছরের জন্য এত টাকা, প্রায়র ইয়ারের জন্য এত টাকা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনারা অনেকে চ্যাটে এখনো দেননি, আপনাদের অ্যাটেন্ডেন্স মনে হয় দেননি। যারা দেননি একটু দিয়ে দেন তো কাইন্ডলি। যে অ্যাপিল প্রসেস নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? কি সবাই একদম নীরব হয়ে গেলেন? আর কারো কোনো প্রশ্ন নাই অন্য বিষয়ে? ও সবাই মানে অ্যাটেন্ডেন্স দেওয়ারই করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু চ্যাট বক্স থেকে সব কপি করে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ফজলে স্যার, আমার একটা ছিল, মানে আমরা বাংলাদেশে তো স্যার, বাংলাদেশে তো বিদেশ থেকে টাকা আনা যায়, কিন্তু বাংলাদেশের থেকে বিদেশে যদি কোনো কাউকে, কোনো আত্মীয়কে যদি টাকা পাঠাইতে হয়, তো ওই ক্ষেত্রে মানে ব্যাংক অ্যালাউ করে না। এটার কোনো বৈধ উপায় আছে স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি আপনাকে। একটু জাস্ট আমি ইয়েগুলিকে কপি করে দেই, ওনাদের অ্যাটেন্ডেন্স গুলোকে চ্যাট বক্স থেকে, তারপর আমি বলতেছি। আচ্ছা দেখেন, বাংলাদেশ থেকে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন হলো ভেরি রেস্ট্রিক্টেড। এটা নর্মালি সব দেশেই থাকে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেটা থাকে। কেন এটাকে রেস্ট্রিকশন করে রাখা হয়? ইচ্ছা মতো, ইচ্ছা করলে অবাধে আপনি টাকা কেন পাঠাতে পারবেন না? সৌদি আরবে, দুবাইতে, বিভিন্ন যে দেশে আপনি দেখেন যখন ইচ্ছা তখন টাকা পাঠানো যায়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, এগুলো দেশ থেকে পাঠানো যায়। কিন্তু আমাদের মতো দেশ থেকে পাঠানোটা একটু ডিফিকাল্ট কেন? কারণ হচ্ছে আমাদের দেশের যেহেতু আমদানি নির্ভর ইকোনমি, আমাদের ফরেন কারেন্সির ডিমান্ডটা বেশি থাকে। আমার আয় ফরেন কারেন্সিতে কম হয়, খরচটা বেশি হয়। যার ফলে আমরা যদি এরকম অবাধে বিদেশি কারেন্সি পাঠানোর সুযোগ করে দেই, তাহলে আমাদের ফরেন কারেন্সিতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে। এই জন্য এটাকে রেস্ট্রিকশন করা হয়। এখন এটা যদি আপনার এরকম কোনো থাকে যে আপনার আত্মীয়, মনে করেন যে এখন করোনা কালীন সময়ে অনেকেই ইটালিতে বা বিভিন্ন জায়গায় জবলেস হয়ে গেছে, তার টাকা দরকার হবে, এতদিন সে টাকা পাঠাইছে, এখন সে টাকা পাই করেনি। এরকম ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে এখতিয়ার দেওয়া আছে, সে কেস টু কেস বেসিসে চিকিৎসার জন্য বিভিন্ন ইতে টাকা পাঠানোর একটা সুবিধা আছে। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি এরকম ডিস্ট্রেস, এটা তো বলা যাবে না, তার চিকিৎসার জন্য বা এরকম ক্ষেত্রে উনি যদি বাংলাদেশি নাগরিক হন, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে, একটা আপনার ব্যাংকে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমি এরকম, আমার কাজিন বা আমার আত্মীয় উনি এখন অসুস্থ, তার চিকিৎসার জন্য বা তার সাময়িক প্রয়োজনে আমি $5,000 বা $2,000 বা $500 পাঠাতে চাই। সো এই অ্যাপ্লিকেশন আপনি ব্যাংকে করবেন। ওই ব্যাংকটা নিয়ে, ব্যাংক ওই অ্যাপ্লিকেশনটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে যাবে। ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, করে যদি তারা মনে করে যে হ্যাঁ এটা দেওয়া যেতে পারে মানবিক কারণে বা যে কোনো কারণে এবং আমাদের আইনের কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক না, তাহলে তারা এটা পারমিশন দিতে পারে। যেমন এই যে পড়াশোনার জন্য যারা যায়, বা তাদের তো টাকা পাঠানোর বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন দেওয়া থাকে। জি স্যার, তাদের তো স্যার স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিতে হবে। হ্যাঁ, তো এরকম চিকিৎসার জন্য পাঠানো যেতে পারে, চিকিৎসার জন্য পাঠানোর একটা আছে।
স্যার, আর আরেকটা কাজ করতে পারেন, আরেকটা আপনাদেরকে আমি ওয়ে আউট বলি, যদি এরকম কারো থাকে আমাদের দেশে, যদিও এটা ট্যাক্সের বিষয় না, আমাদের দেশে ব্যাংকে ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খোলা যায় যেটাকে বলে আরএফসিডি অ্যাকাউন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। আপনি যখন বিদেশ থেকে আসবেন, যদি আপনি বিদেশে যেয়ে থাকেন, বিদেশ থেকে আসলে আপনি $5,000 পর্যন্ত বিদেশ থেকে উইদাউট ডিক্লিয়ারেশনে নিয়ে আসতে পারেন। সো আপনি ওই $5,000 আনার পরে বাইরে থেকে যদি আপনি নিয়ে আসেন, এনে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন যেটাকে বলে আরএফসিডি, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। এটা যে কোনো শিডিউল ব্যাংকে আপনি খুলতে পারেন। পরবর্তীতে আপনার এরকম ব্যক্তিগত প্রয়োজনে যদি কোনো টাকা বিদেশে পাঠানোর প্রয়োজন হতে হয়, তখন আপনি সেই অ্যাকাউন্টে যদি যে ব্যালেন্স থাকবে সেই ব্যালেন্সটা আপনি বিদেশে পাঠাতে পারবেন। সো এরকম যাদের টুকটাক টাকা পাঠাইতে হয়, যারা বিদেশে যান, আমি সাজেস্ট করব আপনারা এরকম আরএফসিডি অ্যাকাউন্ট করে নেবেন। ওইখানে ওই বিদেশ থেকে এসে $5,000 পর্যন্ত, আপ টু $5,000, $500ও দিতে পারেন, জমা রাখবেন। তারপরে টাইম টু টাইম যদি এরকম কারো জরুরি প্রয়োজনে কোনো টাকা পাঠানোর দরকার হয়, সেটা আপনি ওইখান থেকে পাঠাইতে পারেন। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে কি মানে আমাদের দেশের যে স্যার এই ব্যারিয়ারটা দেওয়া আছে, এটা তো আসলে স্যার ট্রেডের জন্য মানে একটা অবস্টাকেল তৈরি করে। কিন্তু স্যার আমাদের দেশ যেই পরিকল্পনাতে আগেছে যে টেকসই উন্নয়ন বা সামনে যে ভিশনগুলা নিয়ে আসতেছে, তো আমাদের কিন্তু কিছু সুযোগ সুবিধা দেওয়া উচিত। যারা বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে, তো তারা যেরকম টাকা আনে তাদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ও করতে হয় স্যার। মানে সামান্য পরিমাণ হলো, সেই ক্ষেত্রে বোধহয় একটা লিমিট আছে যে আপনার ব্যবসায়িক খরচের জন্য কত পার্সেন্ট আপনি রাখতে পারবেন, রিটেন করতে পারবেন। আমি জানি আপনাদের ওই ফ্রিল্যান্সারদের পক্ষে তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ওই যে শিল্প উপদেষ্টা সালমান রহমান সাহেব তো বিভিন্ন ফোরামেই বলেন। ওই দিনে একটা ফোরামে আমিও ছিলাম, জুম ইয়েতে, উনি অনেকক্ষণ এই বললেন যে ফ্রিল্যান্সাররা আসলেও তারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। দ্যাট ইজ রাইট, যে ওদেরকে অনেক সময় কিছু মানে যেটা হয় ফ্রিল্যান্সিং এর অনেক কাজে আমি জানি যে মিডিয়া কাজ করে, যেখানে ওই দালালি দিতে হয় বিভিন্ন লোককে, বিশেষ করে বাংলাদেশিরা অনেক সুইডেনে বা বিভিন্ন জায়গায় আছে, ওরা দালালি করে। তো এখন তাদেরকে ওই দালালি দিতে হয়, মানে কমিশনটা আমি অ্যাপ্রোপ্রিয়েট ইউজ করবো না, আমি দালালি বলবো, কারণ কমিশনের ক্ষেত্রে তাদেরকে কিছুটা কষ্ট করতে হয়। এখানে ওরা যেটা করে ওই আদম ব্যাপারীর মতো, এটা কোনো ইয়ে না। তো এখান থেকে বেচারা যারা কাজ করে তারা কষ্ট করে করে রাত জেগে বিভিন্ন ইতে কাজ করে, ওখান থেকে কমিশন মারে। তো হ্যাঁ, এটা একটা প্রবলেম হচ্ছে যে এরকম মানে একটা, এবং অনেকে দেখা গেছে যে ট্রাস্ট করে বলছে ঠিক আছে ভাই, বাংলাদেশ থেকে তো পাঠাইতে সমস্যা হয়, আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা কালেক্ট করে আপনার একটা 20% রেখে আমাকে 80% দিয়েন। পরে দেখা গেল যে সে আর টাকাই দেয় না। এইটার জন্য ওই যে আপনাদের একটা বোধহয় বাংলাদেশ ব্যাংকের একটু গাইডলাইন দেখবেন, ওইখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে যে এটা বোধহয় বিজনেস এক্সপেন্সেস এর জন্য ইয়ে করা হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আর কেউ কিছু বলতে চাইছিলেন? স্যার, আজকে অ্যাপিল এবং রেফারেন্স ইনক্লুডিং এডিআর নিয়ে আলোচনা হয়েছে। এডিআর বিষয়টা নিয়ে আলোচনা হয়নি। আপনার ইন্টারপ্রিটেশন গুলি ভালো লেগেছে এবং শুনে ভালো উপকৃত হবে, সবাই উপকৃত হবে আমরা। স্যার, আজকে এই এডিআর বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে মনে হয় এই চ্যাপ্টারটাই পুরোটাই শেষ হয়ে যাবে আমাদের জন্য। এডিআর নিয়ে তো আলোচনার কিছু নাই। এডিআর তো মানে ওই যে কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নাই। এডিআর তো আসলে ভেরি একটা মানে আমার কাছে মনে হয়েছিল একটা প্রমিসিং একটা এরিয়া ছিল, যেখানে আসলে ডেফিনেটলি কাজ করার একটা যথেষ্ট সুযোগ ছিল, এটাকে ভাইব্রেন্ট করার একটা সুযোগ ছিল। যে কোনো কারণে হোক এটা বোধহয় হচ্ছে না। একটা জিনিস কি আসলে মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাইন্ডসেট আপনার কি, এইটা যদি ঠিক না হয় তাহলে যে কোনো কার্যক্রম সুবিধা দেওয়া ভেরি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এইখানে
বড় একটা প্রবলেম হচ্ছে মাইন্ডসেটের বিষয়। আর আরেকটা যেটা প্র্যাকটিক্যালি আমি দু একটা এই এডিআর প্রসেসে সংশ্লিষ্ট থাকার সুবাদে যেটা দেখেছি, যেহেতু মনে করেন আমি যদি বিজনেস সাইড থেকে থাকি, আমাকে আমার যে ক্লায়েন্ট বা ক্লায়েন্ট নিজেও যদি থাকে, সে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে যে আচ্ছা ঠিক আছে, আমার 100 টাকা ডিমান্ড আছে ভাই, আমি 30 টাকায় এটা রিজলভ করে বের হয়ে যেতে চাই। ইয়েস নো হোয়াট এভার, এই ডিসিশনটা ইনস্ট্যান্টলি আমি দিতে পারি বা আমার ক্লায়েন্ট দিতে পারে। কিন্তু এনবিআর এর এন্ড থেকে যিনি থাকেন, উনার কাছে কিন্তু এই ডিসিশন পাওয়ারটা থাকে না। সো উনি রিপ্রেজেন্টেটিভ থাকেন ঠিকই, কিন্তু তাকে আবার পুরো চ্যানেল ধরে যেতে হয়, অ্যাপ্রুভালটা নিতে হয় একদম টপ থেকে। তো এই ক্ষেত্রে যখনই ডিসপিউট, তো আসলে উইন উইন সিচুয়েশন হইতে হবে, তাই না? আপনি যে কি বলে ট্যাক্স পেয়ার বা এসএসসি, সে একটা পরিমাণ ট্যাক্স দিতে রাজি হবে, কিন্তু এনবিআর কেও তো একটা ছাড় দিতে হবে, কারণ দুই তরফা না হলে তো হবে না। এখন ট্যাক্স পেয়ার যে সে ডিসাইড করলো, যেটা আমি বললাম যে 100 টাকার মধ্যে, ঠিক আছে, সে 10 টাকায় বললো যে আমি 10 টাকায় ট্যাক্স দিব, কিন্তু এনবিআর এর এন্ড থেকেও তো 10 টাকা ছাড় দিতে হবে আগে, তারপরে না আগে বাড়বে। সো ওই সময় দেখা যায় যে প্রবলেমটা হয় যে ওই সময় আর ছাড় দেওয়ার ক্ষেত্রে যে রিপ্রেজেন্টেটিভ থাকেন, উনার অথরিটি থাকে না, উনাকে আবার যেতে হয় ওই কমিশনারের কাছে, কারণ এইটা তো তার বাজেটে আছে। এবং আরেকটা জিনিস আমি জানি না, এবং এটা আসলে আমি জানার চেষ্টাও করি না, এটা একটু আমার কাছে মনে হয়েছে যে একটু বিব্রতকর অবস্থায় পড়বে তারাও, কারণ আমি জানি যে আমাদের ট্যাক্স আইনে বা বিভিন্ন ইতে প্রণোদনার কথা বলা আছে ট্যাক্স অফিসিয়ালদের, যে যদি তারা ট্যাক্স কালেকশন, ট্যাক্স স্কেপ অ্যাসেসমেন্ট বা এরকম ক্ষেত্র থেকে যদি ট্যাক্স আদায় করতে পারে, তাহলে তাদের একটা প্রণোদনার বিষয় থাকে। এখন এই প্রণোদনা যে পান উনারা, এটা কি আসলে ডিমান্ডের বেসিসে পান নাকি অ্যাকচুয়াল কালেকশনের বেসিসে পান, আমি জানি না, টু বি অনেস্ট উইথ ইউ। সো যদি এটা ডিমান্ডের বেসিসে হয়ে থাকে, তাহলে ভ্যাটের ক্ষেত্রে কালেকশনের বেসিসে হয়। কিসের ক্ষেত্রে? ভ্যাট ভ্যাট, কাস্টমস এর উপরে, কাস্টমসে সেটা কালেকশনের উপরে স্যার। ওকে, ভ্যাটের ক্ষেত্রেও? জি স্যার, কালেকশনের উপর। ওকে, আর ট্যাক্সের ক্ষেত্রে আমি জানি না আসলে কিসের জন্য, আমি দুইটা কোনটাই জানতাম না, আজকে জানলাম ভ্যাটেরটা কালেকশন বেসিসে। সো এই ক্ষেত্রে আমি জানি না, বা পারফরমেন্স, বাজেট, এইগুলি বিষয়ে একটা আমি দেখেছি যে ওই সার্কেলে যখন যায়, এইটা তাদেরও একটা কনসেন্টের বিষয় থাকে, তখনই দেখা যায় যে এটা আসলে খুব বেশি আর মুভ করে না ওই সার্কেল থেকে, তারা ডিমান্ডটা কমাতে খুব বেশি উৎসুক হয় না। তো এটার একটা কারণ এটা হতে পারে, তার মনে করে যে এই বছর যদি আমি এটা অ্যাকসেপ্ট করে নেই, তাহলে তো আমার পরবর্তী বছরগুলোতেও এটা একটা ছাড় আসবে। সো আমি তো এই যে উনি যেটা বললেন 1 কোটি টাকার রেভিনিউ বাড়াই দিছে, এটা তো শুধু ওই বছরের জন্য না, এই ধারা তো সবসময় থাকবে, যে ওই বছর 17-18-তে 1 কোটি টাকা বাড়াইছে, পরের বছরে 1.5 কোটি বাড়াবে, তারপরে 2 কোটি বাড়াবে, এই ধারা তো অব্যাহত থাকবে। সো যদি তারা একটা ছাড় দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে যে এই একটা ইনহান্স কালেকশন, এইটা হয়তো ওনারা করতে পারবেন না। তো এইরকম একটা মানে কি বলবো বিষয় থাকে। এই জন্য এটাকে এখনো আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি ফলপ্রসূ হয়নি। প্রসেস ইজ ভেরি ইজি। আপনার এমন কোন স্টেজে যদি থাকে যেটা ট্যাক্স মানে ট্যাক্স অথরিটির সাথে আপনার ডিসপিউট চলতেছে, এটা ফার্স্ট অ্যাপিল স্টেজ হতে পারে, এইটা অ্যাপিল ট্রাইব্যুনাল হতে পারে, এইটা হাইকোর্টে আপনি অলরেডি একটা রেফারেন্স অ্যাপ্লিকেশন ফাইল করে দিয়েছেন, এটা হতে পারে। রেফারেন্স অ্যাপ্লিকেশনের এগেইনস্টে আপনি অ্যাপিল সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে করছেন, এটাও হতে পারে। যে কোনো স্টেজে থাকুক না কেন, এইটা আপনি ওই প্রসেসটাকে ওই জায়গায় থামিয়ে আপনি এডিআর প্রসেসে নিয়ে আসতে পারেন ফাইল। এখানে যেটা করতে হবে, একটা প্রসেস আছে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মনে করেন ট্রাইব্যুনালে আপনার ফাইলটা আছে, আপনি এখন ভাবছেন যে এডিআর আমি যাই, সো তখন আপনি ট্রাইব্যুনালে একটা অ্যাপ্লিকেশন করবেন যে আমি এরকম এডিআর প্রসেসে যেতে চাই। আইন অনুযায়ী এডিআর এ আপনার কি ডিসিশন আসলো, it should not have any impact on the assessment of your appeal অথবা রেফারেন্স অ্যাপ্লিকেশন। অনেকে হয়তো ভয় পায় যে আমি এডিআর এ যে যদি সফল না হই, আবার যদি আমি ট্রাইব্যুনালে বা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে ব্যাক করি, তাহলে তো এটা আমার এগেইনস্টে চলে যেতে পারে। আমার
মনে হয় এবং আইন পড়ে যেটা দেখেছি, আমি আমার প্র্যাকটিক্যাল এটা এখনো এরকম সিচুয়েশন আসেনি যে কেউ এডিআর প্রসেসে নিয়ে আসছে, এডিআর প্রসেসটা ফেইল করছে, এখন আবার সে কোর্টে গেছে এবং ওই ভার্ডিক্ট চলে আসছে, এরকম হয়নি। একটা কেস আমি জানি, আসছিল আমার ক্লায়েন্ট, ওই এডিআর এ নিয়ে আসছে কিন্তু এডিআর এ হয়নি, এটাকে আবার উইথড্র করে আবার সে হাইকোর্টে চলে গেছে, কিন্তু হাইকোর্টে এখনো রেফারেন্স অ্যাপ্লিকেশনের সুরাহা হয়নি। তো আমি জানি না এটার মানে প্র্যাকটিক্যাল কি হবে, বাট আইনের পরিভাষা থেকে যেটা বোঝা যাচ্ছে, এডিআর প্রসেস উইল বি ইন্ডিপেন্ডেন্ট, মানে সরি, দি অ্যাপিল এবং রেফারেন্স অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য এডিআর। এডিআর এ যদি আপনার একটা জিনিস আপনার বিপক্ষে গেল অথবা আপনি সেটা মানলেন না, এখন যদি আপনি আবার ফিরে আসেন অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে অথবা হাইকোর্টে, আমার মনে হয় এইটা আসলে খুব বেশি বিয়ারিং হবে না, সেখানে হওয়ার কথা না, কারণ ওইখানে তো ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসেস করতে হবে। এইগুলো আমি 152 মনে হয়, হ্যাঁ সেকশন 152F থেকে আছে এই এডিআর এর প্রসেস গুলো, আপনারা দেখে আসেন, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আই উইল বি হ্যাপি টু অ্যান্সার। এখানে অনেকগুলি প্রসিডিউরিয়াল এর কথাগুলো বলা আছে, মেইনলি কিভাবে এটা করতে হবে। সো যেটা মানে stay of proceeding in case of pending appeal or reference at appellate tribunal or a high court division, where an SSC has filed an application for ADR for any income year. For the same income year, the DCT has filed an appeal before the appellate tribunal or the commissioner has made a reference to high court division and no decision has been made. The proceeding of such appeal or reference shall remain stayed till disposal of the application of the ADR. সো এডিআর প্রসেস থাকাকালীন সময়ে ওই ট্রাইব্যুনাল বা হাইকোর্টে যদি কোনো থাকে, তাহলে সেটাকে স্টে করা থাকবে, ওই অবস্থাতেই থাকবে। আপনার এডিআর প্রসেস শেষ করার পরে তখন আবার আপনি ওইখানে গিয়ে ওইটাকে আবার রিগনাইট করতে পারেন। এখানে সব ওই প্রসিডিউর গুলো আছে, এটা আসলে মানে ফান্ডামেন্টালি যে জিনিসটা আমার মনে হয় এই কয়টা জিনিস আমার করার ছিল, লিমিটেশন ফর অ্যাপিল ওয়ের anything in provision where an agreement is not reached under the wholly SSC may prefer an appeal to them in order the taxes appeal. এটা ওই অ্যাপিলের কথাই আছে, বারণ সুইট নো সিভিল shall be against any person. পোস্ট ভেরিফিকেশন দ্য বোর্ড মে মনিটর, বোর্ড মনিটর করতে পারে, এই মনিটরের ভয়ে হয়তো আর খুব বেশি আগে বাড়তেছে না। তো অ্যাপ্লিকেশন করতে হবে, সেকশন 152I তে মেইনলি বলা আছে অ্যাপিল প্রসেসটা কি হবে। Rights subject to the SSC applying for ADR shall be allowed to negotiate himself personally or along with authorized representative with the commissioner's representative for the concerned dispute. আর একজন ফ্যাসিলিটেটর থাকবে, যে এক্সটার্নাল একজন থার্ড পার্টি থাকে, আমাদের মতো কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার বা এরকম লোকজন থাকে। কমিশনারের নমিনেটেড একজন রিপ্রেজেন্টেটিভ থাকেন, তো বললাম। প্রসিডিউরস অফ ডিসপোজাল, প্রসিডিউরসটা হচ্ছে যে এডিআর এর অ্যাপ্লিকেশন পাওয়ার পরে ওনারা দুই পক্ষকে ডাকেন, একটা সময় আছে কতদিনের মধ্যে আসতে হবে, রেকর্ড কল করতে পারেন, এভিডেন্স চাইতে পারেন, এইভাবে করে তারা কার্যক্রম করবেন। dispute either wholly or part dispute except the points where an agreement reach between SS shall record, so decision হবে, agreement shall be SSC এবং কমিশনার রিপ্রেজেন্টেটিভ সাইন করবে। আর যদি কোনো ডিসিশন না হয় তাহলে ওই ফ্যাসিলিটেটর এটা রাইটিং এ ইয়ে করবে, কি বলে, কমেন্ট করবে, কনক্লুড করবে যে কেন কোনো ডিসিশন হয়নি, এবং এইটা ডিসএগ্রিমেন্টের কারণ সহ কনসার্ন যে কোর্ট বা ট্রাইব্যুনাল বা অ্যাপিলেট অথরিটি থাকবে সেখানে তারা এটা জানাই দিবে যে আমাদের ডিসপিউট রিজলিউশনটা আনসাকসেসফুল হয়েছে। এখানে নরমালি ফ্যাসিলিটেটর লিখে দেন
যে দুই পক্ষই সিম্পল, উনিও বেশি কিছু লিখতে চান না, কারণ এটারও একটা ইমপ্লিকেশন আছে, যদি মানে কারণ পরবর্তীতে যদি এই কোর্টে যে এটাকে যদি আবার আরেকটা এভিডেন্স হিসেবে ই করা হয়, সেই জন্যই যেটা নর্মালি ফ্যাসিলিটেটররা লেখেন যে দুই পক্ষের কেউই তার দাবি ছাড়তে সম্মত হননি, সুতরাং এই জন্য এটা ডিসএগ্রিমেন্ট হলো, এটা এই প্রসেসে কোনো সুরাহা হয়। আবার এটা 152P তে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস বলা আছে, নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেইন ইন এনি প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স, অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের সমস্ত সেকশনকে এই সেকশনটা সুপারসিড করতেছে, যেখানে বলা আছে যদি যে এইটাকে 152 ওর আন্ডারে যে আগের ইয়েতে ডিসিশন একটা নেওয়া হইলো, সেই ডিসিশনটা বাইন্ডিং হবে বোথ পার্টির এগেইনস্টে, এবং এইটা কোনো কোর্টে ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করা আর যাবে না। এবং এই পার্টিকুলার বিষয়ে আবার পরবর্তীতে এটা রিওপেন করা যাবে না কোনো ফোরামে। এটা ছিল মোটামুটি ভাবে এডিআর প্রসেস। তারপরে আপনারা একটু দেখে এসে যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে সেটা আমরা কভার করতে পারি। জি, বলেন। আর আপনাদের আর কোনো, আজকে অ্যাটেন্ডেন্স একটু কম মনে হইতেছে, 22 জন আছেন, অবশ্য না ঠিক আছে, 23, 24, 25 থাকে। হ্যাঁ, আর কি ভাই, আর কারো কোনো প্রশ্ন? নাই? আমাদের তাহলে এই ক্লাস তো বেশ কয়েকটা হয়ে গেল, আর এখন আমি ওই একটা এরিয়া আমি কভার করব। আর হচ্ছে তো 7টায় আপনাদের, আমি হয়তো একটু মানে ওই ফ্রাইডে ঢাকার বাইরে থাকতে পারি, তো অসুবিধা নাই। আমার মনে হয় 7টায়, তো 7টা থেকে 8:30 হয়তো একটু শর্ট হইতে পারে ক্লাস, বাট কভার করা যাবে, অসুবিধা নেই। তাহলে আমি দেখি নেক্সট ক্লাসে আপনাদের এথিক্স এবং ট্রান্সফার প্রাইসিং এর কিছু আরো দু একটা প্রসেস, বিভিন্ন মেথডটা আছে, মেথডের এক্সাম্পল আপনাদেরকে আমি পাঠিয়ে দিব এর আগে, ওইটা নিয়ে ডিসকাস করব। ট্রান্সফার প্রাইসিং এর 2-3টা মেথড আমি এক্সাম্পল পাঠিয়ে দিব আপনাদেরকে মিড উইকের মধ্যে, তারপরে ওইটা নিয়ে ডিসকাস করব। স্যার, আর যদি আপনারা কেউ ওই যে ক্লাস ক্যাপ্টেন কাকে সিলেক্ট করবেন, একটু আরো যদিও বেশি নাই, আর তো মাত্র 3-4টা ক্লাস আছে বোধহয়, ওনাকে একটু আমাকে মেসেজ দিয়ে ই করে দিয়ে, আমি তাহলে ইনশিওর করবো ওনাকে কোনো মেসেজ থাকলে ওনাকে জানাই দিচ্ছি, উনি আপনাদেরকে জানাই দিবেন। আপনারা এখনই আমার থাকার দরকার নেই, এখনই আপনারা 2 মিনিটে নিজেদের মধ্যে সিলেক্ট করে তারপরে বের হয়ে যেতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের মতো কি এখানে আমি ক্লোজ করে দিব? যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি। স্যার কোশ্চেন একটা রিকোয়েস্ট ছিল স্যার। হ্যাঁ বলেন।
স্যার ওই এর আগে আরেকবার রিকোয়েস্ট করেছিলাম, সম্ভবত এটা হয় না, সেটা হচ্ছে ওই যে ব্যাংক রিকনসিলিয়েশনের একটা প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার কথা ছিল স্যার। ওহো, ব্যাংক রিকনসিলিয়েশন ট্যাক্স পারপাস। আচ্ছা আপনারা একটা কাজ করবেন, আমাকে আসলে মানে এত ডিফিকাল্ট হয়ে গেছে আমার বিভিন্ন এনগেজমেন্টে ই করে, আপনারা আমাকে একটু ফ্রাইডে যেদিন ক্লাস হবে জি স্যার। একটু সকালে আমাকে কেউ একটু টেক্সট করে ই করে দিয়ে, স্যার আপনার মেইলই তো মেইলে সাবমিট বুধবার সেটাতে বা আপনার হ্যাঁ একটু ই করে দিয়ে